হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি প্রতিদিন 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নপত্র করাচ্ছি। এখন আমি করাবো 45 নম্বরের ক্লাস, যেটি 14ই জুন থার্ড শিফটে এসেছিল। তো বন্ধুরা, এসএসসি পরীক্ষায় প্রচুর পরিমাণে রিপিটেড হয় প্রশ্নপত্র। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে দেখে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই একটু লাইক করে দেবে। চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি প্রশ্নপত্র। তো বন্ধুরা, আরেকটি কথা, তোমাদের কিন্তু আরআরবি এনটিপিসি পরীক্ষার টোটাল ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে গেছে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি আরআরবি এনটিপিসির 2021 সালে যে পরীক্ষা হয়েছিল তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাবো, অবশ্যই তোমরা দেখবে। তো চলো শুরু করছি প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে ধর্মের বিষয়ে নিজস্ব বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মের বিষয়ে নিজস্ব বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে? ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 25 থেকে 28 কিন্তু ধর্মীয় স্বাধীনতার কথা বলা রয়েছে। তো সঠিক উত্তর দেখো, এখানে একমাত্র 25 থেকে 28 আছে অনুচ্ছেদ 26। তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 26। অনুচ্ছেদ 26-এ কী বলা রয়েছে? প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠী নিজের ধর্মীয় সংগঠন ও কার্যাদি পরিচালনা করতে পারবে। অনুচ্ছেদ 27-এ বলা রয়েছে ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না। আর অনুচ্ছেদ 28-এ বলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার ক্লাসে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের বিষয়টি তাদের ইচ্ছাধীন। তো কোনো ছাত্রছাত্রীকে কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না, এবং কোনো ব্যক্তিকে ধর্মীয় কারণে কোনো কর দিতে বাধা দেওয়া যাবে না। এটা বলা রয়েছে 27 এবং 28 নম্বর অনুচ্ছেদে। তো বন্ধুরা, তোমরা যারা আরআরবি এনটিপিসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি করাবো। চলো নেক্সট প্রশ্ন। যদি কোনো দেশের জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হয় তাহলে জনসংখ্যা কী হবে? কোনো দেশের জন্মহার যদি মৃত্যুহারের থেকে বেশি হয় তবে কিন্তু সেখানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাবে, তাই তো? জনসংখ্যা বৃদ্ধি পাবে। ধরো কোনো দেশে 10 জন নতুন জন্ম নিচ্ছে কিন্তু 2 জন মারা যাচ্ছে প্রতিদিন, তাহলে দেখো 8 জন কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো জন্মহারের থেকে যদি মৃত্যুহার কম হয় তবে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি হবে। পরবর্তী প্রশ্ন, আদিবাসী নেতা বিরসা কোন উপজাতির সাথে যুক্ত? বিরসা, দেখো বিরসা মুন্ডা, তো সঠিক উত্তর হবে মুন্ডা। আদিবাসী নেতা বিরসা কোন উপজাতির সঙ্গে যুক্ত? তো বিরসা কিন্তু মুন্ডা উপজাতির সঙ্গে যুক্ত। চলো নেক্সট। নিচের কোন উপন্যাসটি বিখ্যাত ভারতীয় লেখক মুলক রাজ আনন্দ লিখেছেন? ট্রেন টু পাকিস্তান, এটা কে লিখেছেন? খুশবন্ত সিং। গোদান, মুন্সি প্রেমচাঁদ। তো সঠিক উত্তর হবে আনটাচেবল। আনটাচেবল এই উপন্যাসটি লিখেছেন মুলক রাজ আনন্দ। তো তোমাদের বলবে দ্য রুম অন দ্য রুফ, এটা এই উপন্যাসটি কে লিখেছেন? দ্য রুম অন দ্য রুফ এই উপন্যাসটি কে লিখেছে? পরবর্তী প্রশ্ন, গ্রামীণ পিছিয়ে পড়া জনজাতির জন্য শূকর পালন প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে? তো কোন রাজ্য সরকার গ্রামীণ পিছিয়ে পড়া জনজাতির জন্য শূকর পালন প্রকল্প চালু করেছে? তো সঠিক উত্তর মেঘালয় রাজ্য সরকার। মেঘালয় রাজ্য সরকার কিন্তু এই শূকর পালন প্রকল্প চালু করেছে।
কোন সাগর আফ্রিকাকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে? কোন সাগর আফ্রিকাকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে? তো সঠিক উত্তর লোহিত সাগর। লোহিত সাগর আফ্রিকাকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে। নিম্নলিখিত শব্দগুলোর মধ্যে কোনটি ফলের বৃদ্ধিকে বোঝায়? নিম্নলিখিত শব্দগুলোর মধ্যে কোনটি ফলের বৃদ্ধিকে বোঝায়? তো সঠিক উত্তর হবে পমিকালচার। পমিকালচার এই শব্দটি ফলের বৃদ্ধিকে বোঝায়। সারা বিশ্বে ছট পূজা প্রধানত কোন সম্প্রদায় দ্বারা পালন করা হয় বা পালিত হয়? কোন সম্প্রদায়ের লোকজন এই ছট পূজা মূলত করে থাকে? তো এই ছট পূজাটা বিহারি সম্প্রদায়ের লোকেরা, যে সমস্ত জায়গায় বিহারি সম্প্রদায় বসবাস করে সেখানে কিন্তু এই ছট পূজা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, সারা বিশ্বে যেখানে বিহারি সম্প্রদায়ের লোকজন রয়েছে সেখানেই কিন্তু ছট পূজা হয়। তো এই ছট পূজা মূলত সূর্য দেবতাকে কিন্তু পুজো করা হয়। কোন দেবতাকে উদ্দেশ্য করে এই ছট পূজা পালন করা হয়? তো সঠিক উত্তর হবে সূর্য পূজা। সূর্য দেবতাকে কেন্দ্র করে কিন্তু এই ছট পূজা পালন হয়। শ্রী ভগবন্ত মান 2022 সালে মার্চ মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হন? তো তিনি এখনও রয়েছেন। তো তিনি হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শ্রী ভগবন্ত মান তিনি 2022 সালে মার্চে মুখ্যমন্ত্রী হয়েছেন। দেখো, আমি কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যপাল নিয়ে একটা ভিডিও করে দিয়েছি লেটেস্ট আপডেট অনুযায়ী। তো তোমরা এখনও যারা দেখোনি তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে নেবে। ইংল্যান্ড কোন দেশকে হারিয়ে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2022 ট্রফি তুলেছিল? 2022 টি-20 বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। খেলাটা হয়েছিল অস্ট্রেলিয়ায় এবং চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। কাকে হারিয়ে? তো সঠিক উত্তর হবে পাকিস্তানকে হারিয়ে 2022 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইংল্যান্ড। আর 2024 সালে খেলাটা হয়েছিল আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আইসিসি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। কোন দুটি প্রধান নদী মিলিত হয়ে গঙ্গা নদী গঠন করেছে? তো সঠিক উত্তর হবে অলকানন্দা এবং ভাগীরথী নদী। এই দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদী গঠন করেছে। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী গোমুখ হিমবাহ থেকে কিন্তু এই গঙ্গা নদীর উৎপত্তি। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার। সরিষার তেলে নিচের কোন অ্যাসিড পাওয়া যায়? তো সরিষার তেলে পাওয়া যায় ইউরিক। দেখো, আমি ইংরেজিতেও লিখে দিয়েছি, বাংলা যার উচ্চারণ হয় ইউরিক অ্যাসিড। ঠিক আছে, চলো নেক্সট। বিজ্ঞানের পর্যায় সারণীতে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? বিজ্ঞানের পর্যায় সারণীতে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেনের সংকেত কি? এন। নাইট্রোজেনের পারমাণবিক সংকেত এন এবং এর পারমাণবিক সংখ্যা কিন্তু 7। সঠিক উত্তর হবে 7। ঠিক আছে, দেখো, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম 21, 22 টাইটানিয়াম, 23 ভ্যালাডিয়াম, 24 ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ, 26 আয়রন, 27 কোবাল্ট, 28 নিকেল, কপার হচ্ছে 29। ঠিক আছে, চলো নেক্সট। কুচিপুড়ি নৃত্য কোন ধরনের সঙ্গীতের সঙ্গে যুক্ত? কুচিপুড়ি একটি শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য।
তো কুচিপুড়ি নৃত্যে কোন কোন ধরনের সঙ্গীত ব্যবহার করা হয়? তো কুচিপুড়ি নৃত্যে কিন্তু কর্ণাটকী সঙ্গীতের ব্যবহার করা হয়। কর্ণাটকী সঙ্গীতের কিন্তু ব্যবহার দেখা যায় এই কুচিপুড়ি নৃত্যে। 1896 সালে প্রথম অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো 1896 সালে প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল। প্রথম আধুনিক অলিম্পিক কিন্তু শুরু হয়েছিল 1896 সালে। কোথায়? গ্রিসে, গ্রিসের এথেন্সে। যদি জায়গা বলে অবশ্যই তোমাদের এথেন্স হবে। তো গ্রিসের এথেন্সে 1896 সালে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। দেখো, 1896 সালে গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। 2024 সালে অলিম্পিকের আয়োজক হবে প্যারিস। তো অলরেডি শুরু হয়ে গেছে প্যারিস অলিম্পিক। আর 2028 সালে হবে লস অ্যাঞ্জেল 2028 সালে অলিম্পিক আয়োজন করবে। 2020 সালে লুডো মুভিতে প্রদর্শিত বিখ্যাত গান কিসমত কি হাওয়া এর প্লেব্যাক গায়ক এবং সুরকার কে ছিলেন? কিসমত কি হাওয়া এর প্লেব্যাক এবং সুরকার ছিলেন কে? তো সঠিক উত্তর হবে সি রামচন্দ্র। গুরু ভেম্পতি চিন্না সত্যম নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত? গুরু ভেম্পতি চিন্না সত্যম, তো তিনি কিন্তু কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত এই গুরু ভেম্পতি চিন্না সত্যম। রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা REGP কত সালে চালু হয়েছিল? রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম কত সালে চালু হয়েছিল? তো এই প্রোগ্রামটি চালু হয়েছিল 1995 সালে। এই প্রোগ্রামটি চালু হয়েছিল 1995 সালে। দেখো, 1 এপ্রিল 1995 সালে খাদি ও গ্রামীণ শিল্প কমিশন KVIC এই গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি বা REGP চালু করেছিল। তো কোন 1 এপ্রিল 1995 সালে খাদি ও গ্রামীণ শিল্প কমিশন এই গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি প্রকল্প শুরু করেছিল। পরবর্তী প্রশ্ন, জ্যোতিবা ফুলে নিচের কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন? নিচের কোনটি প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে? তো জ্যোতিবা ফুলে 1873 সালে মহারাষ্ট্রে এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর জ্যোতিবা ফুলের একটি বইয়ের নাম কি? গোলামগিরি কিন্তু জ্যোতিবা ফুলের একটি বইয়ের নাম। জীব মিলখা সিং কোন খেলার সঙ্গে যুক্ত? তো তিনি ছিলেন একজন দৌড়বিদ কিন্তু এই অ্যাথলেটিক্সের মধ্যে পড়ে। তো সঠিক উত্তর হবে অ্যাথলেটিক্স। জীব মিলখা সিং তিনি কিন্তু অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত। মেহেরগড় সম্ভবত কত বছর আগে তুলা চাষ করা হতো? মেহেরগড়ে তুলা চাষ আবিষ্কার হয়েছিল। তো বলেছে মেহেরগড় কত বছর আগে এই তুলা চাষের ব্যবহার বা চাষ করা হতো? তো প্রায় 7000 বছর আগে এই মেহেরগড়ে কিন্তু তুলা চাষের কথা বলা রয়েছে। নিচের কোনটি উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়? উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয় ব্রায়োফাইটাকে। ব্রায়োফাইটাকে বলা হয় উদ্ভিদ রাজ্যের উভচর। চোল সাম্রাজ্যের ভেট্টি শব্দটি নিচের কিসের সঙ্গে যুক্ত? তো চোল সাম্রাজ্যের ভেট্টি শব্দটি এটা কিন্তু বলা হতো জোরকৃত দিনমজুর, মানে জোর করে মজুর খাটানো। ঠিক আছে, চোল রাজ্যের যে ভেট্টি এটা ছিল হচ্ছে জোর করে দিনমজুর খাটানো। তো হয়তো জোর করে খাটাচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো জোরকৃতভাবে দিনমজুর করানো। কে ভারতের মুদ্রানীতি কমিটির সভাপতিত্ব করেন? তো ভারতের মুদ্রানীতির কমিটির সভাপতিত্ব করেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর এই ভারতীয় মুদ্রা কমিটির সভাপতিত্ব করেন। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরকে? তো শ্রী শক্তিকান্ত দাস।
শ্রী শক্তিকান্ত দাস, তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর। লোকসভা বা যেটি জনগণের কক্ষ কত তারিখে প্রথম গঠিত হয়েছিল? দেখো, আমরা জানি লোকসভা গঠন করা হয় 13ই এপ্রিল 1952। 13ই এপ্রিল 1952 সালে কিন্তু লোকসভা গঠন করা হয়। কি বলেছে দেখো, লোকসভা জনগণের কক্ষ, প্রথম নির্বাচনের পর লোকসভার জনগণের কক্ষ প্রথম গঠিত হয়েছিল 17ই এপ্রিল 1952। আর লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছিল 13ই মে 1952 সালে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি একটানা 17 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 1947 সাল থেকে 47 সালের 15ই আগস্ট থেকে দীর্ঘ 17 বছর ধরে তিনি পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, প্রথম অধ্যক্ষ শ্রী জি.ভি. মাওলাঙ্কার, প্রথম উপাধ্যক্ষ শ্রী এম.এ. আয়াঙ্গার। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।